একটা রাজনৈতিক পরিবারে জন্ম নেওয়ার পরে কীভাবে একজন ব্যক্তি স্বৈরতন্ত্রী হয়ে ওঠেন, কর্তৃত্ববাদী হয়ে ওঠেন, এবং এটার উৎস যে সংবিধান, প্রচলিত আইনি কাঠামোর যে জায়গাটা, এবং কিভাবে প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে একটা অগণতান্ত্রিক কর্তৃত্ববাদী একটা শাসন কাঠামো এখানে গড়ে ওঠে। এখন যারা আলোচনা করছেন এর মধ্যে অনেকের চেয়ে সালাম ভাই আগে এই সমস্যা সংকটগুলোকে তিনি চিহ্নিত করেছেন, কথা বলেছেন, আলোচনা করেছেন। রাজনীতির এজেন্ডার মধ্যে তিনি এগুলো আনবার একটা ঐকান্তিক চেষ্টা তার এখানে হয়েছে। এখানে আমাদের নেতৃবৃন্দ এখানে আলোচনা করেছেন যে আমরা গত বছরের জুলাই আগস্টে আমাদের এখানে যে অসাধারণ গণজাগরণ, যে গণ অভ্যুত্থান, যে গণ অভ্যুত্থান একটা বিশাল সম্ভাবনার জায়গাটা, সালাম ভাই যে স্বপ্নটা দেখেছিলেন, সালাম ভাই দেখে যেতে পারেননি এই গণ অভ্যুত্থান এবং তার বিজয়, জনগণের বিজয়। কিন্তু এই গণ অভ্যুত্থান, এই পরিবর্তন, এই সংস্কার, এই রূপান্তরের প্রশ্নকে একটা বড় প্রশ্ন আকারে এটাকে সামনে এনে দাঁড় করিয়েছিল। আবার এটার স্ববিরোধিতার কোথায়? স্ববিরোধিতা, এত বড় অভ্যুত্থান, এত বড় সম্ভাবনা মাত্র 9-10 মাস পার হয়েছে। ওইটা সাপ লুডু যারা দেখেছেন, 99-তে ওঠার পরে সাপের মুখে পড়ার পরে আবার কিভাবে ডাউনওয়ার্ড স্লোপে এটা সাপের মুখে পড়ে 5-এ বা 10-এ বা 20-এ 3-এ নেমে আসে মাত্র 9-10 মাসের মধ্যে। এই দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। বিশাল সম্ভাবনা। মুক্তিযুদ্ধের পর যেভাবে স্বপ্নটা দুঃস্বপ্নে পর্যবসিত হয়েছিল, 90-এর সামরিক স্বৈরতন্ত্র বিরুদ্ধে আমাদের যে আশা কীভাবে দুরাশায় পর্যবসিত হয়েছিল, মাত্র 9 মাসের মধ্যে আমাদের বিশাল সম্ভাবনা তার রূপ, রং, গন্ধ অনেকখানি হারিয়ে ফেলছে। এবং আমাদের স্বপ্নটা আরেকবার স্বপ্নভঙ্গের কারণ হয়ে উঠছে কিনা এটা নিয়ে সবাই উদ্বিগ্ন। যারা বোদ্ধা তারা উদ্বিগ্ন, সমাজ সচেতন আমাদের মানুষ তো অসাধারণ রাজনীতি মনস্ক মানুষ, বাংলাদেশের মানুষ, সে মানুষরা প্রত্যেকে আজকে তারা গভীরভাবে আজকে তারা উদ্বিগ্ন। এবং আমি দেখেছি যে এই 9 মাসের মধ্যে যারা হাসিনা বানিয়েছে, যে কর্তৃত্ববাদী দুঃশাসনে যে দুর্বৃত্ত অর্থনীতি জন্ম দিয়েছে, অথবা রাজনীতির যে দুর্বৃত্তায়ন ঘটেছে, গত 9 মাসে তারা নিজেরা একটা নতুন বন্দোবস্ত করে তারা বহাল তবিয়তে তারা কিন্তু আছেন। যাদের কথা প্রতিনিয়ত আলোচনা আপনারা দেখেন গণমাধ্যমে, যাদের বক্তৃতা বেশি বেশি করে প্রচার করেন, যাদের ভিডিও বেশি বেশি দেখান, যাদেরকে ভোর থেকে ঘুম থেকে উঠে ঘুমনে যাওয়ার আগে সোশ্যাল মিডিয়াতে, টেলিভিশনে যাদের কথা বেশি বেশি করে দেখেন, তারা অধিকাংশই এই বন্দোবস্তের সঙ্গে তারা নিজেদেরকে যুক্ত করে ফেলেছেন, নামে বেনামে, বিভিন্ন নামে। লুটেরা, দুর্বৃত্ত, মাফিয়া, সন্ত্রাসী, এদের সাথে একটা অশুভ আঁতাত গত 9 মাসে তারা তৈরি করে, বলতে পারেন ফ্যাসিবাদের শেকড়টা যেটা ছিল, শেকড়টাকে নতুনভাবে তারা জল সিঞ্চন করেছেন, নতুনভাবে জল ঢেলেছেন, পানি ঢেলেছেন, নতুনভাবে প্রতিদিন তারা পরিপুষ্ট করে তুলছেন। সালাম ভাই এটা দেখলে কষ্ট পেতেন। সালাম ভাইয়ের কথা বিবেচনা করে কথাটা বিশেষভাবে আমি কিছুটা আবেগপ্রসূতভাবে তারপরে কথাটা উল্লেখ করলাম। এই জায়গাটায় তৈরি হচ্ছে এখন, এবং এটা করতে এসে, এবং এই ক্ষেত্রে 15-16টা কমিশন হয়েছে, কিন্তু রাজনৈতিক দুর্বৃত্তায়ন কীভাবে বন্ধ হবে বা দুর্বৃত্ত অর্থনীতি কীভাবে রোধ করা যাবে এটা নিয়ে কোনো কমিশন হয়নি। সীমাহীন যে বৈষম্য, লড়াইটা হচ্ছে বৈষম্যর বিরুদ্ধে, সেই বৈষম্য বিলোপের ব্যাপারে কোনো কমিশন হয়নি। তার মানে আপনি ভিত্তিমূলে আপনার রাজনীতি যদি অর্থনীতির ঘনীভূত বহিঃপ্রকাশ হয়, ইংরেজিতে বলা হয় কনসেন্ট্রেটেড এক্সপ্রেশন অফ ইকোনমি ইজ পলিটিক্স, তাহলে সেই জায়গাটা আমরা দেখছি নতুনভাবে এটা কিভাবে আজকে এটা একটা নতুনভাবে এটা একটা চেহারা নিয়েছে। এবং সেইখানে গতকালকে আমি টেলিভিশনে দেখছিলাম, নামটা উল্লেখ করলাম না,
যারা ডিসেম্বরে নির্বাচনের কথা বলছেন গুন্ডামি করে নাকি এই দাবিটা আদায় করা যাবে না, এই শব্দটা তিনি উচ্চারণ করেছেন। নামটা আমি বললাম না, আমার খুব প্রিয়ভাজন, খুব স্নেহ করি, মাঝে মধ্যে ফোন করে। তো কিছুদিন আগে যাদের সাথে গলাগলি, আর মাত্র দিন যেতে না যেতেই এই যে গালাগালির যে সংস্কৃতি, তো এটাই হচ্ছে তার মানে অভ্যুত্থান 9 মাসে সাপ লুডুর মতন 90 থেকে কিভাবে তার রেটিংটা 5-10-এ নেমে আসছে, কিভাবে একটা পরস্পর বিরোধিতার জায়গায় জড়িয়ে যাচ্ছেন, যেখানে কোনো নীতি আছে, যেখানে কোনো আদর্শ আছে, যেখানে কোনো ইথিক্যাল এবং মোরাল কোনো জায়গা আছে। যারা গালাগালিটা করছেন তারা কি 9 মাসে তারা যে স্বপ্ন নিয়ে যাত্রাটা শুরু করেছিলেন, সেই স্বপ্নটা তারা নিজেরাই যে অনেকখানি দুঃস্বপ্নে তারা যে পর্যবেসিত করে নিয়ে আসছেন, এবং তাদের ব্যাপারে যখন আমরা শুনি নিজেরা বিব্রত হই, লজ্জিত হই। অন্য কোনো অভ্যুত্থানের যারা ফ্রন্ট লাইনাররা এত অল্প সময়ে এত বেশি বিতর্কিত হননি, এত বেশি তারা নিন্দিত হননি। 69 বলি, অথবা মুক্তিযুদ্ধের পরবর্তীকালে বলি, অথবা আমাদের 90-এর গণ অভ্যুত্থান বলি, তার পরবর্তীকালে, এবং তারা এত সমস্ত অনাকাঙ্ক্ষিত দুর্ভাগ্যজনক নানা ধরনের কাজের সাথে তারা যুক্ত হয়ে পড়েছেন, যেগুলোর সাথে তাদের নাম, তাদের আত্মীয় স্বজন, পরিবার পরিজনের নাম যুক্ত হয়ে পড়েছে। লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে। এবং যেখানে সম্ভাবনা ছিল গোটা একটা প্রজন্ম, আমাদের প্রজন্ম বা আমাদের পরের প্রজন্মরা যারা যে কাজ করতে পারেননি, তরুণরা একটা জমিন তৈরি করবেন, যে জমিনটা আদর্শের, নীতির, রাজনীতির, যে জমিনটা সাম্যের, মানবিকতার, গণতন্ত্রের, যে জমিনটা হচ্ছে পুরো নানা বৈচিত্র্যের মধ্যে একটা ঐক্য তৈরি করে কিভাবে আমরা এগিয়ে যাব, সেখানে আজকে তারা এরকম একটা পর্যায়ে আবির্ভূত হয়েছেন। তো যেটা এরপরে আরেকটা জিনিস আমাকে বিস্মিত করেছেন, আমাদের প্রধান উপদেষ্টা তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বক্তব্যগুলো বাংলাদেশে প্রবল বিতর্কের জন্ম দেয়, আপনি দেখবেন গত 9 মাসে তিনি অধিকাংশ গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন দেশের বাইরে চেয়ে। দেশের ভেতরে যে তিনি ব্যতিক্রম ছাড়া, তার 2-3টা জাতির উদ্দেশ্যে ভাষণ ছাড়া অধিকাংশ গুরুত্বপূর্ণ বক্তব্য তিনি দেখেছেন বিদেশের সফরের সময় বিদেশি গণমাধ্যমের কাছে। তো তিনি তার মতন বুদ্ধিমান মানুষ, জ্ঞানী মানুষ, প্রজ্ঞাবান মানুষ কেন এগুলো করেন? এবং তিনি ফিরতেই, এবং মঞ্জু খুব চমৎকার কথা বলেছেন, যিনি আমাদের এবারকার গণ অভ্যুত্থানের একটা আইকনিক মানুষ, যাকে কেন্দ্র করে আমরা জাতীয় ঐক্যের একটা বাতাবরণ তৈরি করব, যিনি গণতান্ত্রিক উত্তরণে, যিনি সিপাহসালারের ভূমিকা পালন করবেন, তিনি নিজেকে যখন বিতর্কের মধ্যে নিয়ে যান, তিনি নিজেই যখন বিতর্ক যখন উস্কে দেন, তিনি যখন একটা পক্ষ অবলম্বন করেন, তখন ভরসার জায়গাটা কোন জায়গাতে? একইভাবে তিনি জাপানে যে কথা বললেন, তিনি তো তথ্যভিত্তিক কথাটা বলেননি। আমি কোনো কঠিন শব্দ এখানে প্রয়োগ করলাম না। ব্যাপারটা উল্টোভাবে সত্য, যে হাতে গোনা 2-1টা বা 2-4টা দল বাদ দিলে অধিকাংশ দলই চেয়েছেন ডিসেম্বর বা তার কাছাকাছিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য। সময়টা কি লাগবে? এটা কি কোনো বড় কোনো বিতর্কের বিষয়? আমরা সেদিন প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় বলেছি যে আপনার সাথে রাজনৈতিক দলগুলোর একটা দূরত্ব আমরা দেখছি। কেন আপনারা এরকম একটা দূরত্বের জায়গাটা তৈরি করছেন? চরিত্রের দিক থেকে আপনারা একটা দল নিরপেক্ষ সরকার, আপনার কাছে স্টেক হোল্ডাররা সবাই সমান বিচার পাবে, সমান মর্যাদা পাবে, সমান অধিকার পাবে, এবং সেখানে আপনি এটা অপ্রয়োজনীয়ভাবে আপনি রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানিয়ে ফেলছেন, বিরোধী শিবিরে ঠেলে দিচ্ছেন, মুখোমুখি জায়গায় দাঁড়িয়ে যাচ্ছেন। এবং এটা করতে যে আমি বলেছি, শুধুমাত্র যদি আলাপ আলোচনা করে, ধরুন 31শে ডিসেম্বর বিএনপির তারা জোরদার বলেছেন, অনেকগুলো রাজনৈতিক দল তারা বলছেন, কিন্তু যদি বোঝাপড়া থাকে, আলাপ আলোচনা থাকে, যদি বুঝি যে আমার আরও 15 দিন বেশি সময় লাগবে, আরও 1 মাস বেশি সময় দিয়ে লাগবে, তাহলে বিএনপি বা রাজনৈতিক দলগুলোকে আপত্তি করবে? 31শে ডিসেম্বরের পরিবর্তে যদি 31শে জানুয়ারি ইলেকশন হয়, কি মধ্য ফেব্রুয়ারিতে ইলেকশনটা যায়,
তাহলে আমরা কি আপত্তি করব? আমি যদি বুঝি যে আমার যে কাজগুলো সামনে আছে এই কাজগুলো সম্পন্ন করার জন্য আমার আরও 15 দিন কি 20 দিন, 1 মাস 1.5 মাস বেশি সময় লাগবে, আমার ধারণা যে কোনো যুক্তিবুদ্ধি সম্পন্ন মানুষ এটা নিয়ে বড় কোনো প্রশ্ন তুলবে না, বড় কোনো আপত্তি তুলবে না।